তামিমের সাথে কোনো কম্প্যারিজনই হয় না, হি ইজ ভেরি বেটার। বিশ্বকাপ জেতাটা মানে আমার মূল লক্ষ্য না। সুজন ভাইয়ের যে কন্ট্রিবিউশন, বিসিবি কখনো তাকে এনাফ মূল্যায়ন থ্যাঙ্কস দিতে পারবে না। হ্যাঁ, মানে মনে করেন না যে মোসাদ্দেকের জন্য মানে এটা ডেফিনেটলি একটা সোশ্যাল হ্যারাসমেন্ট এবং এটা অন্যায় হয়েছে। বিপিএল কে যদি আপনি কোনো আয়নার সামনে আনেন তাহলে ওটা হলো তার, ওই আয়না থেকে যদি আপনি কিছু দেখেন তাহলে ওকে ফিক্সিং। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডেইলি ক্রিকেট প্রেজেন্স সিলি পয়েন্ট। দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শেষ হয়ে গেছে। নির্বাচন শেষে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটিও গঠন করা হয়েছে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুবই প্রভাবশালী শব্দটা সম্ভবত তার সাথে ওইভাবে যায় না, কারণ প্রভাব ওনাকে খাটাতে এখনো আমি দেখি নাই বা কেউ সচক্ষে দেখা নেই প্রভাব খাটাতে, বাট খুবই একটা সিজন একজন বোর্ড ডিরেক্টর এখন আমার সাথে আছেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র ভাইস প্রেসিডেন্টও। ফাহিম ভাই, হ্যালো। হ্যালো ফাহিম ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে। জি, নির্বাচনটা আসলে মানে অ্যাডহক কমিটির জন্য এই নির্বাচনটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল, মানে ফর অ্যাডহক কমিটি? আমরা নিয়ম মেনে আপনার একটা ইসি গঠন করে দিয়েছি, আর মানে সব কিছু নিয়মের মধ্যে হয়েছে। খুব একটা কঠিন কিছু ছিল না, একটু তাড়াহুড়াও ছিল না, মানে সব কিছু আপনার টাইম লাইনের মধ্যে করতে পেরেছি। আর আমার মনে হয় ইসিকে হ্যান্ড ওভার করার পরে ডেটগুলো তো ওনারাই দেয়, তফসিল তো ওনারাই দেয়, তো ওনাদের জন্য টাইম ফ্রেমটা মানে যতটুকু কমফোর্টেবল রাখা যায়, দেখা গেছে এটা 2 মাসের মধ্যে হয়ে গেছে। তামিম ইকবাল আমার সাথে একটা মানে ইন্টারভিউতে বলছিলেন যে 1 মাস আগে নির্বাচন দিতে পারাটা আমি মনে করি ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট। এটা আপনাদের জন্য মনে করেন যে ওয়ান অফ ইউর অ্যাচিভমেন্ট? এটা আপনার অ্যাডহক কমিটির জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। 3 মাস সময় ছিল, আমরা 2 মাসের মধ্যে করে ফেলেছি। মানে নির্বাচনের পরে পরবর্তী প্রশ্ন হচ্ছে বোর্ড, ক্রিকেট বোর্ড। এই বোর্ড নিয়ে তো আসলে আলোচনা এখন শেষ নেই। এই বোর্ডের কিছু মানুষকে তো আপনি খুব কাছ থেকে দেখলেন, যাদেরকে বিভিন্ন নামে উপাধিতেই মানে ডাকা হচ্ছে। তার পলিটিক্যাল, অনেকে বোর্ডটাকেই পলিটিক্যাল বোর্ড বলছে, অনেকে। আমার প্রশ্নটা ওই জায়গাটা না, আমার প্রশ্ন হচ্ছে কি যে আপনার কি মনে হয় মানে উইদাউট গিভিং প্রপার টাইম, মানে আমাদের কারো ব্যাপারে মানে এখনই মানে সিদ্ধান্তে নেওয়াটা উড বি আ প্রিম্যাচুয়ার থিং? মানে ধরেন আজকে এই বোর্ডে আপনার ধরেন বিভিন্ন রাজনৈতিক নেতার ছেলে, রাজনৈতিক নেতার ভাই, তারা এসছেন, তাদেরকে মানে তাদের ব্যাপারে আমাদের এখন অলরেডি আমরা তাদেরকে বলছি বাপের দোয়া বোর্ড, এই বিভিন্ন দোয়া বোর্ড বলছে। এই প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে আসলে দেখার সময়টাকে আপনারা চাইবেন, এই বোর্ড চাইবে যে তারা কাজ করতে পারে কি পারে না? আমাদের ক্লাব ক্যাটাগরি থেকে 3 জন ছিল, আপনারা নিজেরাই অবজার্ভ করেছেন তাদের ক্যাপাবিলিটি কেমন হতে পারে, আপনারা দেখেছেন। তারা তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে খুব ভালো কাজ করেছে, মানে চোখে পড়ার মতো কিছু কাজ করেছে। আর নতুনদের মধ্যে আপনার 2 জন আছে বলতে পারেন। না, আমি ক্লাব ক্যাটাগরি থেকে বলছি। আসিফ রাব্বানি এবং হচ্ছে আপনার ইয়াসির ফাইসাল। ইয়াসির ফাইসাল কিন্তু আগের বোর্ডে ছিল, তো আমি যতটুকু ফিডব্যাক পেয়েছি হি ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ জব। আর আসিফ রাব্বানি ভাই আপনার ক্রিকেট সংগঠক, আপনি অবশ্যই বলতে হবে, কারণ উনি ক্রিকেট নিয়ে অনেক কাজ করে। হ্যাঁ, রাজশাহীতে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে এবং ওনার নিজস্ব ক্লাব আছে, সো এখানে উনি কোয়ালিফাই করে যায়। তো ওই নেতার ছেলে ট্যাগটা না দিয়ে ওই ব্যক্তি কেমন এটা দেখা, ওই ব্যক্তিটা সংগঠক হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিনা ওইটা বিবেচনা করাটা মোর ইম্পর্টেন্ট। অনেকের ব্যাপারে প্রশ্ন আছে যে মানে এটা আপনার সাথে প্রেস কনফারেন্স নিজের পাশে বসছিলেন যে, এবং ইয়েতে বলছে যে অনেকের ব্যাপারে মানে একটা অনেকের ব্যাপারে প্রশ্ন আছে যে তারা কিভাবে এলো। তা টাইমের একটা প্রশ্ন জায়গায় এক জায়গায় টাইম বলছেন যে আপনারা হয়তো জানেন না অনেকে 2-3 বছর ধরে ক্রিকেটের সাথে আছে। এবং আমি প্রশ্ন আরেকটু স্পেসিফিক করি, মানে পোস্ট জুলাই বাংলাদেশে কিন্তু আপনি যেখানে ছিলেন, বাংলাদেশে ছিলেন, যাওয়ার সৌভাগ্য দুর্ভাগ্য কোনটা আপনার হয় নাই, মানে কোনো কিছু করেন নাই, যাতে চলে যেতে হবে আর কি। জি, ক্লিয়ার করলাম। বাট পোস্ট জুলাই বাংলাদেশের সাংগঠনিকভাবে মানে ক্লাব অ্যান্ড এভরি বিভিন্ন জায়গায় একটা বড় ভ্যাকিউম হচ্ছে। জি, ডু এগ্রি উইথ দিস? অনেক লোক বাংলাদেশে চলে গেছে যারা বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং ওই ভ্যাকিউমগুলোই মানে অ্যাকর্ডিং টু তামিম অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট ভ্যাকিউম নিড টু বি ফিল্ড বাই সাম ওয়ান অর দ্য আদার। জি, সো আপনি কি মনে করছেন ওই ভ্যাকিউমটা সৃষ্টি হয়েছে বলে এইসব নতুন মুখগুলো আরও মানে আপনার অনেক বছর ধরে যেহেতু সেম ফেসেস আপনারা দেখে আসছেন, তো ওনারা যখন থাকবেন না, নতুন মুখ তো ঢুকবেই।
সো ওইভাবেই হয়তো এনারা এসেছে, আমি তামিমের সাথে 100% এগ্রি করি এক্ষেত্রে। আর আপনি তো মানে এর আগেও একজন ক্যাপ্টেনের সাথেই বোর্ডে থাকার সৌভাগ্য হয়েছিল, তার আগে পাপন ভাইয়ের সাথে অনেকদিন ছিল। পাপন ভাইয়ের সাথে ওই বোর্ডটা আসলে কতটা আপনার কথা বলার সুযোগ ছিল সেটা নিয়ে প্রশ্ন থাকে। এর আগে যে বুলবুল ভাইয়ের সাথে যে বোর্ডটা ছিল এবং তামিমের যে 2 মাসে অ্যাডক কমিটি দেখলেন, দুটো বোর্ডই তো আপনি কম বেশি কাছাকাছি মানে চোখ মানে দেখার, দুটাকে যদি আমি একটু তুলনা করতে পারি, ফর্মার ক্রিকেটার মানে ন্যাশনাল মানে দুইজন হেডই তো ক্রিকেটার, তাদের দুইজনের যদি আমি একটা কম্পেয়ার করতে বলি, মানে বুলবুল ভাইয়ের সাথে তামিম আর ফারুক ভাই বুলবুল ভাইয়ের সাথে তামিম। আমি বুলবুল ভাইয়ের সাথে মানে ফারুক ভাই বুলবুল ভাইয়ের সাথে তামিম আর কি। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ যদি পয়েন্ট অফ ভিউ চিন্তা করেন, তামিমের সাথে কোনো কম্প্যারিজনই হয় না, হি ইজ ভেরি বেটার। আমরা নিজেরাও দেখেছি, আপনার ফরচুন বরিশালের টিমটা যখন ও চালাচ্ছিল, মিজান ভাই হয়তো টিম ফ্র্যাঞ্চাইজি ওনার, বাট পুরা টিমটা যে ও চালাচ্ছিল এটা আমরা সবাই জানতাম এবং নিজেও দেখেছিলাম। তো ওর অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অর্গানাইজিং স্কিলটা ওর মধ্যে ছিল, আগে থেকেই ছিল। আর এটা খুব ভিজিবল 2 মাসের মধ্যে আমি যেটা অবজার্ভ করেছি, বিইং আ বিজনেসম্যান মাইসেলফ, একটা অর্গানাইজেশন কীভাবে চালাতে হয় তামিমের মধ্যে ওই জিনিসটা আছে, অ্যান্ড ওয়ে বেটার দেন দ্য প্রিভিয়াস টু। আপনার বোর্ডের আরেকজন যেটা আমাকে বলছিলেন যে মানে এটা আপনার ব্রেন চাইল্ড আর কি, যে আমাদের ক্রিকেট বোর্ডটাকে অটোমেশন করতে হবে। মানে হোয়াট দিস অটোমেশন মিনস আর কি, মানে কীভাবে এটাকে করতে চেষ্টা করছে? অটোমেশন বলতে আপনার এই যে মানে পেপার, মানে আমি একটু পেপার ওয়ার্ক না, আমি খালি একটা জিনিস জানতে চাচ্ছি। ধরেন এখন একটা জিনিস মানে ক্রিকেটটা তো আসলে আমাদের ক্রিকেট বোর্ডটা কিন্তু, যদি আমরা তাকে একটা কর্পোরেট হাউস বলি, বাট কর্পোরেট হাউসের সব ক্রাইটেরিয়া কিন্তু ক্রিকেট বোর্ড এখনো মানে না। মানে ফর এক্সাম্পল ধরেন একটা আজকে গেম ডেভেলপমেন্টের বল লাগবে, ওইটা আবার টেন্ডার পারচেজে যাবে, আবার ফিনান্স বিভিন্ন কমিটিতে গিয়ে তারপরে আসবে। এখন এই অটোমেশন থেকে এইসব জিনিসকে অনেক বেশি স্মুথলি করে দিবে। এটা আরও ফাস্টার হবে, ইজিয়ার হবে। আপনার এখন কার কি রিকোয়ারমেন্ট, স্টকে কি আছে ওইটা বিবেচনা করে ভবিষ্যতে বল অর্ডার করা, যেহেতু আপনি বল নিয়ে প্রশ্ন করলেন ওইটাই বলছি। তো যখন আপনার এটা অটোমেশন থাকবে, সিস্টেমেই থাকবে যে কোন ডিপার্টমেন্টের মানে রিকোয়ারমেন্ট সামনে আসবে এবং স্টকে কতটুকু আছে, আমার ভবিষ্যতে কবে নেক্সট অর্ডারটা করা প্রয়োজন। সো এইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে অটোমেশন হলে আপনার এক জায়গায় বসে আপনি আপনার রিকোয়ারমেন্টটা কবে ফুলফিল করতে হবে আপনি জেনে যেতে পারছেন। গেম ডেভেলপমেন্ট দিয়ে শুরু করি, আপনার যেহেতু খুব স্পেসিফিকলি আপনি ইন্টারভিউটা ডিজাইন করছে আপনার নিজের কমিটি নিয়ে, গেম ডেভেলপমেন্ট নিয়ে আপনার আসলে চিন্তাটা কী? এবং গেম ডেভেলপমেন্ট চিন্তা আরেকটু ইয়ে করি, আপনাদের এইচপিটা কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। জি, এইচপির অনেক কাজ কিন্তু আগে গেম ডেভেলপমেন্টের মানে গেম ডেভেলপমেন্ট যেমন এখন কিন্তু গেম ডেভেলপমেন্ট আপনার আন্ডার মানে 23 পর্যন্ত নিচ্ছেন। মানে ওই জিনিসগুলো একটু যদি বলতেন আমাদের দর্শকদের জন্য, যে 23 পর্যন্ত গেম ডেভেলপমেন্টকে নিয়ে আর আসলে ক্রাইটেরিয়া, এবং এইচপি যেমন কোন বার এজ লেভেল থাকবে না, এইচপিতে এনিওয়ান ক্যান জয়েন এইচপি 24 মান্থ। আপনি যেটা বললেন এইচপি ছিল আগে 23, আন্ডার 23। এক্স্যাক্টলি, ওইটাকে এইচপিটা ওপেন করে দেওয়া। মনে করেন আপনার এইচপির যে ক্যাম্পটা আছে, ন্যাশনাল টিম থেকে কেউ যদি বাদ পড়ে, নতুন যারা ঢুকবে এইচপি ক্যাম্প থেকেই কিন্তু ঢুকবে। তো যারা বাদ পড়ে যাবে তারা কিন্তু লেফট আউট না, তারা আপনার ওই মানে যে কয়জন ঢুকছে, যে কয়জন ন্যাশনাল টিমে যাচ্ছে, ওইখানে এসে তারা কিন্তু ট্রেনিংয়ের মধ্যেই থাকবে, মনিটরিংয়ের মধ্যেই থাকবে। তো সেম আন্ডার 23 করার কনসেপ্টটা ছিল যে আন্ডার 19-এর পরে আমরা প্রিভিয়াসলি 10-12 বছরের ট্র্যাক রেকর্ড চেক করে দেখেছি যে 19-এ যে ফাস্ট বোলারগুলো থাকে বেশিরভাগ সময় তাদের প্রতি নজর থাকে না। জি, 19-এর পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। কেউ ভালো পারফর্ম করে আপনার এইচপিতে যায় বা প্রিমিয়ার লিগে খেলে বা ফার্স্ট ডিভিশনের কোনো টপ টিমে খেলে, কিন্তু যারা আপনি টিম পাচ্ছে না বা হয়তো প্রিমিয়ার লিগের খেলাটা বা নেক্সট খেলার আগ পর্যন্ত তাদের মনিটরিং করার কোনো সিস্টেমই নাই। তো দেখা যায় ইনজুরিতে পড়ে যায় বা আপনার ট্রেনিং করার ফ্যাসিলিটিস ওইভাবে পাচ্ছে না। তো যে কারণে আপনি 19-এর পরে সবাই চলে যাবে 23-তে, যারা বেস্ট পারফর্মার্স তারা 23 আন্ডারে মনিটরিংয়ে চলে যাবে। ওখানে একটা ক্যাম্প হবে, আমরা চেষ্টা করবো ওইখানেও একটা গ্রুপ অফ কোচেস আপনার ফিক্স করে দিতে। ওই মানে আন্ডার 23 একটা ন্যাশনাল লিগ হতে পারে। মানে এটা এখনও প্রপোজাল আমরা দেইনি এখনও, বাট এটা একটা অপশন হতে পারে, এটা আমাদের ডিসকাশনের মধ্যে এসেছে। আর গেম ডেভেলপমেন্ট নিয়ে আমার যে কাজ করার মেইন ইচ্ছাটা ছিল যে আপনার
কোচ এডুকেশনটা, গেম এডুকেশনটা, মানে যেহেতু গেম এডুকেশনটা আমাদের গেম ডেভেলপমেন্টের আন্ডারে, বিগত সময়ে বিভিন্ন কারণে আমরা এই কোচদের এডুকেট করা নিয়ে কাজটা ঠিকমতো করতে পারিনি। তো যে কারণে আমরা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছি, আপনারা দেখেছেন, আপনাদের একটা প্রেস কনফারেন্স আমরা ব্রিফ করেছিলাম যে 64টা জেলার প্রত্যেকটা কোচের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে 4-5 জন বাদে। তো যারা আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে আমরা সবাইকে রিঅ্যাপ্লাই করতে বলবো। তারা একটা প্রপার ইন্টারভিউ এবং স্ক্রিনিং প্রসেসে একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আপনার জব অ্যাপ্লাই করবে, এবং যারা আপনার কোয়ালিফাই করবে তারাই আপনার এখানে চাকরি পাবে। কারণ ওই রুট লেভেলে কোচ মানে কোচিং প্রপারলি হচ্ছে কি না ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ওইখানে হয়তো একজন কোচ ছিল, মানে একটা পার্টিকুলার জেলায় একটা কোচ ছিল, হয়তো তার থেকে আরও এফিশিয়েন্ট কোচ আছে, এরকম একটা স্ক্রিনিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরই আমরা জানতে পারবো যে যারা ছিল তাদের থেকে বেটার কেউ আছে কি না। তো একটা ক্রাইটেরিয়া থাকে যে ডিস্ট্রিক্ট কোচদের অ্যাটলিস্ট আপনার লেভেল 1 হতে হয়। তো আমরা মানে আমার প্ল্যান হচ্ছে একটা সার্টেন টাইমের মধ্যে আমরা যদি এনাফ নাম্বার অফ কোয়ালিফাইড কোচেস ক্রিয়েট করতে পারি, মিনিমাম লেভেল 2 পর্যন্ত আমি নিয়ে যেতে চাই একটা সার্টেন টাইমের মধ্যে। ওটা আমরা এখনও টাইম ফ্রেমটা কেমন হতে পারে ওটা এখনও একটা আলোচনা চলছে। তো ইনশাল্লাহ ওই দিকে আমরা যাব। একটা সম্পর্ক প্রশ্ন করি, গেম ডেভেলপমেন্টে কোচদের নিয়ে একটা ইন ডিটেল কথা বললেন। এখন আপনাদের গেম ডেভেলপমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাদের যে সকল কোচ আছে, জি, তাদের সবার কি একটা ইভ্যালুয়েশন আপনারা করবেন কিনা গোয়িং ফরওয়ার্ড? বিকজ অনেকেরই হয়তো বা মানে আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত আছেন, তাদের আসলে ডু ইউ থিংক ইটস হাই টাইম টু ইভ্যালুয়েট দেম অ্যান্ড আচ্ছা আপনার আমাদের সামথিং লাইক গোল্ডেন হ্যান্ডশেক ইফ নেসেসারি অর থিংস লাইক দ্যাট? এইটা আসলে আপনার মানে আমরা একটা 3 জনের একটা টেকনিক্যাল টিম মিলে একটা কোচদের একটা ওয়ার্কশপ হবে, যেখানে কোচদেরকে কেপিআই ইমপ্লিমেন্টেশনটা শেখানো হবে। তো মানে অ্যাজ সুন অ্যাজ এটা আমরা করব, মানে ইমপ্লিমেন্ট করব, এরপরে আপনি দেখবেন পরের মানে স্ট্রেট ফ্রম দ্যাট ভেরি ডে তাদের ইভ্যালুয়েশন একটা প্রসেস তৈরি হয়ে যাবে। মানে ওই ইভ্যালুয়েট করার জন্য আমার তো মানে তাদের উপরে মনিটর লাগবে, যারা সিনিয়র কোচেস, যারা আপনার ডিস্ট্রিক্ট ডিভিশন কোচদেরকে মনিটর করবে। তো এইরকম কয়েকজনকে আমরা ট্রেন করে বাংলাদেশের আমাদের বিসিবির আন্ডারে যত কোচেস আছে সবাইকে একটা কেপিআইয়ের আন্ডারে নিয়ে আসবো, এবং মানে স্যালারি গ্রেড যেটা আপনার ওই জিনিসগুলো আমরা একটু রিশাফল করব। আমরা একটা প্ল্যান করে মানে একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, যেটা মানে আমি জানি না এখন আমার বলাটা ঠিক হবে কিনা। ডিস্ট্রিক্ট কোচদের আমরা এখন যা পাচ্ছে তার থেকে অ্যাটলিস্ট 70% আমরা রেজ দিব। ওইখানে 3টা গ্রেড থাকবে। যদি যারা রিঅ্যাপ্লাই করে মানে নতুন কন্ট্রাক্টর যোগ্যতা শো করে যখন ঢোকার সাথে সাথে তারা একটা মানে একটা ভালো একটা রেস পাবে। কারণ যে এখনকার যে স্ট্রাকচারটা আছে আমাদের, এখন যে স্যালারিটা তারা ড্র করছে, অ্যাবসলুটলি এটা ইনসাফিসিয়েন্ট, এটা খুবই কম। যেহেতু অনেক দিন ধরে প্রপারলি আপনার ইনক্রিমেন্ট হয় নাই, অ্যাপ্রেজাল প্রপারলি হয় নাই, যে কারণে আপনার অনেক দিন ধরে একটা জায়গায় আটকে ছিল। সো আমরা এখান থেকে শুরু করব। এটা আমাদের মানে একটা গ্রেডিং সিস্টেম চালু করে ডিস্ট্রিক্ট কোচ, ডিভিশন কোচ এবং সেন্ট্রাল কোচ সবারটাই আমরা রিইভ্যালুয়েট করে যার যার যোগ্যতা অনুযায়ী তাদের গ্রেডে তারা বসবে। আর যদি কারো যোগ্যতা না থাকে মানে থাকবে না, বোর্ডে থাকবে না। ইট ডাজন্ট মিন যে আপনার যোগ্যতা ছিল বলে একসময় আসছেন, আর যদি এখন তাহলে আমার বয়স হয়ে গেছে, মানে ফর এক্সাম্পল আমার বয়স হয়ে গেছে, আমার আর আই ক্যানট বি দ্যাট, ওই ফ্রিডমটা আপনার আমাদের টেকনিক্যাল কমিটির কাছে থাকবে। ওই যে 3 মেম্বার, হ্যাঁ যারা 3 মেম্বার, ওই কমিটি কি মোটামুটি গঠন করে ফেলছেন? মানে কারা আপনি কি আছেন কমিটিতে? না, আমি তো টেকনিক্যাল পারসন না, আমি কেন থাকবো? আচ্ছা, মানে আমি অ্যাডমিনিস্ট্রেশনটা দেখার জন্য হয়তো একটা পার্ট থাকতে পারি, বাট টেকনিক্যাল ইভ্যালুয়েশনটা করবে হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, আমাদের মিজানুর রহমান বাবুল ভাই, সোহেল ভাই, এই 3 জন। জি, তারা আর কি। আচ্ছা, এবার এই যে গেম আরেকটা বড় প্রশ্ন দিকে যে আপনারা একটা বড় জিনিস করলে মাহমুদুল্লাহকে নিয়ে আসলেন আন্ডার 19। মাহমুদুল্লাহকে আনার পিছনে আসলে মানে হোয়াট ইজ দ্য মাহমুদুল্লাহ রিয়াদ যদি আপনার এখানে মেন্টর হিসাবে আসে, তাহলে এটা আপনার আমার মনে হয় এইজ লেভেল বা 19-এর ছেলেরা খুব উৎসাহিত হবে তার থেকে যদি কোনো টিপস পায়। এটা কোন লেভেলের মোটিভেশন এটা তো বুঝতেই পারছেন। তো এটা 23, 19, 17
সবাই সাথেই আমাদের প্ল্যান আছে যেন একটু মানে ঘুরে ঘুরে কাজ করে। শুধু মানে মাহমুদুল রিয়াজকে কিন্তু আমি নাইম ইসলামের সাথে মানে অনেকক্ষণ কাজ করতে দেখছি, এবং বিভিন্ন প্লেয়ারদের সাথে সে কিন্তু এখন কাজ করে, মানে জি। ব্যাটিং নিয়ে কাজ করে, জি দেখায় যে কীভাবে ব্যাটিং করতে হয়। বাট ডু থিঙ্ক মানে প্লেয়ার্স লাইক মাহমুদুল্লাহ মানে গোয়িং ফরওয়ার্ড দে হ্যাভ আ গুড অপরচুনিটি অ্যাজ আ কোচ, মানে ডেফিনেটলি আমাদের তো টার্গেটই হওয়া উচিত, এটা বিসিবির গোল হওয়া উচিত। মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক এদের মতো মানে মাহমুদুল্লাহ, মুশফিক বা মানে এই লেভেলে যারা খেলেছে আমাদের দেশে, টপ লেভেলে এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে এবং তাদের যে ক্যালিবার, ওই এক্সপিরিয়েন্সটা আমাদের প্লেয়ারদেরকে তো ওইটা প্রেজেন্ট করাটা আমাদের একটা দায়িত্ব, মানে ওই ব্যবস্থাটা করে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব। গেম ডেভেলপমেন্টে কিছুদিন পরে আপনার প্রথম আন্ডার-19 প্রাইমারি সিলেকশনটা হবে জি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ জিতার পরে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলছি যে বিশ্বকাপ জিতাটা আমাদের যেমন ভালো হয়েছে তেমন খারাপ হয়েছে। খারাপ ইন দ্য সেন্স যে গেম ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা কমিটি, যে কমিটির মেইন কাজ হবে গেমটাকে ডেভেলপ করা, প্লেয়ারদেরকে ডেভেলপ করা। ওয়ারাজ আমরা বিশ্বকাপ জিতার পর থেকে আমাদের মেইন কাজ হয়ে গেল বিশ্বকাপ জিতা। আমরা পৃথিবীর অনেক বড় বড় জায়গা দেখবো যেখানে কিন্তু বিশ্বকাপ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, আন্ডার-19 লেভেল, এজ লেভেলে। আপনার গেম ডেভেলপমেন্ট কি শুধুমাত্র বিশ্বকাপ জয়কে মাথায় রেখেই মানে স্কোয়াড করবে, নাকি প্লেয়ার্স পোটেনশিয়াল দেখে? বিশ্বকাপ জিতা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি, জিতা তো জিতাই, তাদের দ্যাটস ন্যাচারালি আ বিগ থিং, বাট মানে এখানে তো আপনার একটা সিদ্ধান্ত ব্যাপার আছে যে হাউ মাচ ইউ ক্যান গো, হাউ ফার ইউ ক্যান গো ফর ইট, এটার একটা জিনিস। আর দ্বিতীয় বছর থেকে যে একটা জিনিস কি ফাইন ভাই আপনারা কখনো চিন্তা করতে পারেন কি না যে একই প্লেয়ার দুইবার খেলতেছে বিশ্বকাপ, মানে একবার খেললে অ্যান্ড দ্যাটস ইনাফ, মানে ইউ হ্যাভ সিন ইউ ইন দ্য বিগ স্টেজ, উই হ্যাভ গিভেন ইউ, এরপরে তোমরা উইল গেট ইউ ইন্টু আন্ডার-19, আন্ডার-20 যেখানে মানে একটা প্লেয়ার জন্য একটা বিশ্বকাপ উড বি গুড ইনাফ ইন দ্য এজ লেভেল গ্রুপ। কারণ এই একটা প্লেয়ার যখন দুইবার খেলে, বা একটা এইচপিতে এর আগে যা দেখছি, একটা প্লেয়ার 5 বছর ধরে বাসা বানায় ফেলেছিল অ্যাকচুয়ালি এইচপিটাকে এরকম। সো ওগুলো থেকে এইগুলো কি চিন্তা আনা যেতে পারে মানে ভবিষ্যৎ গোয়িং ফরওয়ার্ড? এই জিনিসটা আমি অলরেডি ডিসকাস করেছি, এটা আমার প্ল্যানের মধ্যে আছে। মানে বিশ্বকাপ জেতাটা মানে আমার মূল লক্ষ্য না, এটা জিততে পারলে ভালো, বাট আমি নাম্বার অফ প্লেয়ার আমি কয়টা তৈরি করতে পারলাম আমার এই 2 বছরের ক্যাম্পে, আমি ওইটা মোর সিগনিফিকেন্ট মনে করি। আমাদের যে হেড কোচ হবে তার টার্গেট, আমার প্রেফারেন্স কি দেশি হবে, হতে পারে বিদেশিও হতে পারে, এখনও সিদ্ধান্ত নেই এটাও ডিসকাশন পেন্ডিং। তো মানে যেই হবে, বিদেশি কোচও যদি হয়, বিদেশি যে নাবিদ নওয়াজ ছিলেন গত টেনিয়ারে, ওনার সাথে আমার একটা বিষয় নিয়ে ডিবেট হয়েছিল। আপনি যেটা বললেন প্রগ্রেসিভ, আগের বছর খেলেছে, হ্যাঁ মানে আগের বিশ্বকাপ খেলেছে, এবং ওই পার্টিকুলার 2-3টা প্লেয়ার আপনার এইচপিতেও খেলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা লিগের টপ টিমেও খেলে ফেলেছে, এবং আবার বিশ্বকাপে যাচ্ছে। কিন্তু আবারও তাকে একটা নিয়ে আসার ইন্টেনশন থাকে, কারণ সিরিজটা জেতার জন্য। বাট আমার মানে আমি মনে করি আপনার আন্ডার-19 যখন ক্যাম্পটা শুরু হয়, 2 বছরের ক্যাম্প আনটিল দ্য ওয়ার্ল্ড কাপ, ওখানে অনেকগুলো বাইল্যাটারাল সিরিজ হয়। বাইল্যাটারাল সিরিজ জেতার জন্য আমি একটা প্রোগ্রেসিভ প্লেয়ারকে আমি 19-এ খেলাতে চাই না, এটা আমি ক্লিয়ার করে দিয়েছি, অ্যান্ড দে এগ্রিড। প্রথমে একটু আর্গুমেন্ট হয়েছিল সিলেক্টর কোচের সাথে, বাট মানে প্রুভেন প্লেয়ারকে খেলাতে চান না? প্রুভেন প্লেয়ারকে আমি খেলাতে চাচ্ছি না, আমি নতুন প্লেয়ারকে ট্রাই করতে চাচ্ছি। এবং আই ডোন্ট মাইন্ড যদি এটা এশিয়া কাপ হয়, এশিয়া কাপ এসে খেলে একটা জেতার সুযোগ যদি থাকে, ওইটা আমাদেরকে সার্ভ করে দিয়ে আবার সে আগের জায়গায় ব্যাক করুক। বাট পুরা ক্যাম্পে আমি চাই না, মানে এন্টায়ার ক্যাম্প পিরিয়ড আপনার পুরাটাই আপনার সবগুলো বাইল্যাটারাল সিরিজ খেলবে, ওইটা আমি চাই না। প্রেফারেবলি যদি টিমটা আপনার যথেষ্ট গোছানো হয়ে থাকে, প্রগ্রেসিভ প্লেয়ারকে এখানে আনারই দরকার নেই। হ্যাঁ মানে এইটা তো আসলে মানে একটা যদি এক্সাম্পল দিই, বৈভব সূর্যবংশী, ওর তো আরো 2টা বিশ্বকাপ খেলার কথা, আমার তো মনে হয় না ইন্ডিয়া তাকে খেলাবে। এক্স্যাক্টলি, মানে এবং এটা মানে আপনাকে মনে হয় যে দিস ইজ দ্য ওয়ে গোয়িং ফরওয়ার্ড? মানে আজকে যে একটা তৌহিদ হৃদয় আসে বাংলাদেশ টিভি, একটা তৌহিদ হৃদয় আসে আন্ডার-19, যেখানে সে খুব ভালো খেলতেছিল, এবং তৌহিদ হৃদয় কিন্তু 2বার আন্ডার-19 খেলছে। মানে ইনস্টেড অফ গিভিং প্লেয়ার লাইক তৌহিদ হৃদয় 2টা আন্ডার-19, না আমি যেটা আপনাকে বললাম,
তহিদ হৃদয় আর বৈভব সূর্যবংশীর মধ্যে তো একটা পার্থক্য না, পার্থক্য আছে, বাট আমি বলছি যে মানে বাংলাদেশি যাদেরকে মধ্যে খুব পোটেনশিয়াল দেখছি তাদেরকে আমরা জিতার জন্য কিন্তু আবার খেলাচ্ছি, মানে ওইটা ওয়ার্ল্ড কাপ হোক, খালি বাইল্যাটারাল সিরিজ বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আমি তহিদ হৃদয়কে পাঠাতেই পারি। হ্যাঁ, বাট ওই যে সারা সবকটা ক্যাম্পে তো হুজুরে থাকলো, ওইটা ঠিক আমার মতে ঠিক না। আরেকটা জিনিস আছে, মুশফিকের কথা বললেন, মানে এই বোর্ডকে কখনো মুশফিককে, যেহেতু উনি রিটায়ারমেন্টের শেষ দিকে চলে আসছেন, যতদিন খেলেন আর কি, এই বোর্ডকে কখনো মুশফিককে ওইটা মানে যেরকম মাহমুদুল্লাহকে বলছেন সেটা মুশফিককে আপনারা কখনো, মাহমুদুল্লাহকে আপনারা নিজেরাই বলছেন যে টাইম বলছো দেন ইউ অলসো মানে প্লেড এ বিগ পার্ট, যে প্লিজ কাম ফরওয়ার্ড মাহমুদুল্লাহকে আপনি এসে একটু বসেন দেখেন কী করে বলেন। এই বোর্ড কি মুশফিককে ওই কথা মানে বলতে পারে মানে পোস্ট রিটায়ারমেন্ট? অফকোর্স, মানে এটা আমরা ডেফিনেটলি বলবো। মুশফিকের যদি আপনার কোচিং ইন্টারেস্ট থাকে বা ক্রিকেট নিয়ে কাজ করার ইন্টারেস্ট থাকে, ওর যে এক্সপিরিয়েন্স এবং মানে ওর মানে এই এত বছর ইন্টারন্যাশনাল খেলার যে অভিজ্ঞতা বা ওর যে মডার্ন ডে ক্রিকেট সম্বন্ধে ও নিজের চোখে যেসব বিষয়গুলো প্রগ্রেসগুলো নিজের চোখে দেখেছে ওর পুরা ক্যারিয়ার টাইমে, আমরা অবশ্যই চাবো মুশফিকও এখানে এসে কন্ট্রিবিউট করুক। এটা আমাদের ফেলিয়ার হবে যদি আমরা না আনতে পারি। ঠিক সেমভাবে ধরেন বাংলাদেশ ক্রিকেট থেকে আমিনুল ইসলাম বা ফারুক ভাই আসার পরে একজন লোক কিন্তু সরে গেলেন, মানে বাংলাদেশ ক্রিকেটে তার কন্ট্রিবিউশন কিন্তু কম না, সেটা খালেদ মোহাম্মদ সুজন। এবং অল স্পেয়ার্স তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরে গেছেন, মানে সব কিছু থেকে। মানে এই কথাটা কি খালেদ মোহাম্মদ সুজনের ক্ষেত্রে বলছে যে কোনো একটা যদি যে ইফ হি ক্যান কন্ট্রিবিউট হি ক্যান কাম, মানে সামওয়ান হু হ্যাভ আ ক্যাপাবিলিটি? আমি এটা একটু ছোট করে আপনাকে বলি। আমি যখন আপনার ফার্স্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসি, মানে আমার কিন্তু মানে টপ প্রায়োরিটি ছিল সুজন ভাইয়ের সাথে কাজ করা। গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান, আমার কোনো ডিপার্টমেন্ট দরকার নেই, আমি গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান থাকবো, কারণ এটা আমার প্যাশনের জায়গা। তো সুজন ভাইয়ের সাথে তো আমি 3 বছর ছিলাম। সুজন ভাইয়ের যে কন্ট্রিবিউশন আপনার এই পুরো এজ গ্রুপ এবং গেম ডেভেলপমেন্টে, আমার মনে হয় এটা আমরা বিসিবি কখনো তাকে এনাফ মূল্যায়ন থ্যাঙ্কস দিতে পারবে না। বাট সুজন ভাই যদি অ্যাকসেপ্ট করে এখানে এসে কোনো একটা এরিয়াতে রোলে কোনো একটা পজিশনে, হ্যাঁ, মানে এটা আমার মনে হয় এটা বিসিবি গেনার হবে। এরকম তো মানে এক্সপার্টাইজ আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্টও ছিল বুল ভাইয়ের, মানে কখনো মানুষ ক্রিকেটে কিন্তু গ্রাসরুট লেভেলে এসে কাজ করেন নাই। আমি মনে করি বুলবুল ভাই, কারণ আমি প্রশ্ন করলাম কারণ আপনি নাজমুল হাসান পাপন বোর্ডে ছিলেন তখন কিন্তু বুলকে অফার দেওয়া হয়েছিল মানে কাজ করার জন্য। আরও আগে থেকে অফার দেওয়া হয়েছিল, আমি 2-3 জনের থেকে শুনেছি। একবার তো আমার বাবা যখন বোর্ডে ছিলেন আমার থ্রুতেই অফার দিয়েছিল বুল ভাইকে একটা সময়, হ্যাঁ 2011 12-13 দিকে। হ্যাঁ, বুলবুল ভাই আমার সাথে কথা বলেছিল যে আমি এই ক্রাইটেরিয়াতে কাজ করতে চাই, এবং তার কাছে একটা অফারও এসেছিল, বাট এটা ওনার জন্য সুটেবল ছিল না, সো উনি অ্যাকসেপ্ট করেননি। মানে আমি টু বি অনেস্ট বাট দিস বোর্ড মানে হোয়াট আই ইমপ্লাই, আমার তাইমের সাথে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় কথা হয়েছে। তামিম বলতেছিল একটা কথা, যে জিনিসটাকে আপনারা পুরো বোর্ড কি একই মতের সাথে কিনা, যে ভাই ক্রিকেটের জন্যে লেটস নট মানে ক্যাটাগরাইজ পিপল। উনি ওই রাজনৈতিক দলের, উনি ওইখানে ছিলেন, উনি এইখানে ছিলেন। যদি ক্রিকেটের উন্নয়ন হয় লেটস ব্রিং এভরিওয়ান যারাই ক্রিকেটের উন্নয়ন করতে পারেন। একটা বড় জিনিস হচ্ছে কি ধরেন, মানে তার একটা বড় প্রমাণ হচ্ছে আপনাদের এই বোর্ড কিন্তু রাজ্জাককে অ্যাপয়েন্ট করছে। জি, মানে ইটস এ বিগ মানে ইটস এ মানে এটা আপনারা কীভাবে সিদ্ধান্ত নেন যে রাজ্জাক আর কি মানে ওই আগের বোর্ডের এরকম বড় একটা ডিরেক্টর, তাকে কীভাবে হাউ ক্যান ইউ মানে ডিসাইড যে আমরা তাকে নিব, মানে এটা আপনার সিদ্ধান্তটা নিয়ে? এটা সিদ্ধান্ত মানে এটা মানে আমাদের অফার ছিল রাজভাইয়ের কাছে, এখন উনি মানে খুবই স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করেছে। মানে এইটা কি এই বোর্ডের মূলনীতি কি এটাই যে যাদেরকে প্রয়োজন হবে তাদের কাছে আমরা যাবো, মানে ইরেসপেক্টিভ অফ যে বুলবুল ভাই বোর্ডে ছিল কিনা বা কারো বোর্ডে ছিল না, না মানে ফারুক ভাই, বুলবুল ভাই বা যে বোর্ডের কথাই বলেন, মানে ওই ব্যক্তির যদি ওই যোগ্যতা থাকে আমরা অবশ্যই তার কাছে হেল্প চাবো, ওই পার্টিকুলার এরিয়াতে যদি তার কোনো এক্সপার্টিস থাকে। এই ব্যাপারে আপনাদের কোনো মানে নীতিগত রিজার্ভেশন নাই? না, অ্যাবসলুটলি না। এবং ভবিষ্যতে যদি আমার গেম এডুকেশন নিয়ে কোনো হেল্প লাগে আমি বুলবুল ভাইকে বলবো, যদি আপনি ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ হেল্প আস ডু দিস। আপনার মানে সাহসের তো অবশ্যই দিতে হয়। না, এটা সাহসের কি আছে? আপনার মনে করেন আপনাকে যেভাবে সে করছে আর কি, তারপরেও ফারুক ভাইকে বলবেন না, আমাকে উনি কিছু বলেন। ফারুক ভাইকে বলবেন। ফারুক ভাই তো আপনার সিলেকশনের জন্য না, ফারুক ভাইয়ের জন্য এটা ডিফিকাল্ট হবে।
বুলবের জন্য ইট ক্যান বি অ্যান অপশন। ইট ক্যান বি অ্যান অপশন, কারণ ওনার গেম এডুকেশন একটা স্পেশাল ওনার স্কিল আছে। এবার সেকেন্ড ইয়েতে মানে লাস্ট স্ট্যান্ডা অফ দিস ইয়ে, জি আপনাকে গতকালকে যখন আমি ইয়েটা পেলাম, লিস্টটা পেলাম, আমি ভাবলাম যে আসলে কোন ভদ্রলোকের ব্যাপার দিয়ে হেডিং করা যায়। আমাদের রিপোর্ট লিখতে গেলে হেডিং করতে হয়। তা আমি অনেকগুলো নাম টাম দেখার পরে একটা মানুষকে যে দেখলাম যে হেডিং করা যায়, দ্যাট ইজ ফাহিম সিনহা। ফাহিম সিনহাকে হেডিং করা যাবে কারণ হচ্ছে ফাহিম সিনহার সাথে এমন একটা ডিপার্টমেন্টকে জড়িয়ে দিয়েছে যেটা বাংলাদেশ ক্রিকেটে অলওয়েজ হেডলাইনে থাকে, সেটা বিপিএল। জি বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আপনাকে ঘোষণা করলো। এইটা কি আসলে কোনো রিওয়ার্ড নাকি এটা একটা পানিশমেন্ট? এটা একটা চ্যালেঞ্জ। না বাট এটা না, এটা একটা চ্যালেঞ্জ যেটা আমি নিতে ইন্টারেস্টেড ছিলাম। ও আচ্ছা, মানে ইউ ওয়্যার মানে জি জি অবশ্যই। এইটা চ্যালেঞ্জে বলতেছেন আজ থেকে 12 বছর, 2012 থেকে বিপিএল হচ্ছে, আজকে 2026। এই এতগুলো বিপিএল গেল, আমরা এখন পর্যন্ত বিপিএল একটা স্ট্রাকচার দাঁড় করা হলো না। ফাহিম ভাই, আপনি আসছেন, মানে আপনার জন্য বিপিএলটা, আমার জন্য হচ্ছে কি সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই বিপিএলটা আপনার জন্য পারিবারিকভাবে একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি আপনার বাবা কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের ছিলেন। মানে আমরা হয়তো দর্শকরা জানি বা ভুলে গেছি যে মানে যেহেতু উনি অনেক ধরে নেই, যে ইয়োর ফাদার ওয়াজ ফার্স্ট বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান। না, সেকেন্ড, বাট হি ওয়াজ গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান। এবং সেই সময় কিন্তু বিপিএল অনেক হাঙ্গামা টাঙ্গামা হয়েছিল, বাট হি ম্যানেজেস সামহাউ। এই চ্যালেঞ্জটাকে এই পরিবার থেকে দেখছেন বাবা কিভাবে বিপিএল টিপিএল করছে, এটা ওনার টেনিয়রটা যদি চিন্তা করেন, আপনার 13 থেকে 17 আপনার আমাদের কিন্তু 4-5টা বড় ফ্র্যাঞ্চাইজি ছিল। হ্যাঁ ওই টেনিয়রে, হ্যাঁ ওইটার কন্টিনিউশনটা যদি থাকতো আমরা মনে হয় এখন একটা ডিফারেন্ট হাইটে থাকতাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। মাঝখানে এটা আমরা হারিয়ে ফেলেছি বিভিন্ন কারণে। কারণ আপনার বাবা তো আনতে পারতেন, বড় টিম আনতে পারতেন। মানে হি ওয়াজ লাকি, উনি পেরেছেন। মানে আপনার কেন মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী বিপিএল গুলো এরকম লাকি হলো না? মানে ওয়্যার উই ওয়েন্ট রং? আপনি খুব ক্লোজ থেকে কাজ করছেন, বিকজ ইউ হ্যাভ অলওয়েজ বিন উইথ না, আমি আপনার না মানে ইউ আর নট, আপনি ক্লোজ থেকে কাজ করছেন মানে আপনি সঙ্গে ছিলেন, আপনি কখনো নীতি নির্ধারক হিসেবে কাজ করেন না। আমার বাবা মারা গেছেন 18-তে। আমি 18-র বিপিএল থেকে শুরু করে আপনার যদি 26-এর বিপিএল পর্যন্ত আর কি, হ্যাঁ মানে 25-26টা মানে মেইনলি 25টা আমি সামনে থেকে দেখেছি। আর আগেরগুলো তো আমি ডিসিশন মেকার ছিলাম না বা বোর্ডের ভেতরও ছিলাম না। মানে 22-23-এ ছিলাম, 22-23-24-এ ছিলাম, বাট আমি ওটার পার্ট ছিলাম না। সো ওইখানে কি মানে কোভিড একটা ইস্যু ছিল, তারপরে অন্যান্য কি ইস্যু ছিল, মানে হয়তো আপনার গ্লোবাল ইকোনমি, কোভিডের পরবর্তী সিচুয়েশন, অনেক বড় বড় কোম্পানিরা আপনার হয়তো বড় অর্গানাইজেশনরা হয়তো ব্যাক অফ করছিল বা নতুন করে আসতে চাচ্ছিল না, মানে ওভারঅল এই গ্লোবাল ক্রাইসিসটার জন্য। ফারুক ভাইয়ের সময় যেটা দেখলাম টিম সিলেকশন রং ছিল, বুলবুল ভাইয়ের সময় যেটা ধারণা করছি বাইরে থেকে, ওখানেও টিম সিলেকশন রং ছিল। তো আমি এবং প্রেসিডেন্ট তামিম ইকবাল আমরা একটা জায়গায় খুব স্ট্রিক্ট, এখানে মানে আমাদের খুব একটা স্ট্রিক্ট একটা জায়গায় আটকে আছি আমরা, যে যদি প্রপারলি না করতে পারি, আপনার ইওআই এগ্রিমেন্ট অনুযায়ী যদি আমরা না করতে পারি, তাহলে আমরা বিপিএল করব না। যদি এগ্রিমেন্ট অনুযায়ী যদি আপনার এই মানে একটা বড় জিনিস হচ্ছে যে এলওআই অনুযায়ী না করে, আমি সেটা যে এগ্রিমেন্টের কথা যে বললেন, মানে আমাদের এখানে একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে, 5টা টিম নিয়ে খেলতে হবে, 6টা টিম নিয়ে খেলতে হবে। যদি এগ্রিমেন্ট কমপ্লাই করে 3টা টিম, তাহলে কি আপনার 3টা টিম নিয়ে বিপিএল খেলবেন? না, মিনিমাম তো 5টা টিম লাগবে। বাট ইউ আর নট গোইং টু কম্প্রোমাইজ অন কোয়ালিটি, মানে কোয়ান্টিটি। মানে আচ্ছা, এইটা কতটা আপনার কাছে মনে হবে যে মানে আপনি যখন বিপিএল হয়েছেন, তখন কালকে আমার এক ভাই, মানে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, তাহলে এখন ফাইন ভাই দৌড়াবে সাথে ওই টাকার জন্যে বিভিন্ন, মানে এইটা কি মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড দিয়ে যে হ্যাঁ আমার গাড়িটা তো তেল ভরতে হবে, বিকজ আমার তো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছে গিয়ে টাকার জন্য বলতে হবে? না, এটা আসলে এই কনসেপ্টটা রং। আপনার টাকার পিছিয়ে দৌড়ানো কিছু না, টাকার জন্য না, টাকার জন্য দৌড়ানো মানে আপনি তো পাওনাদার, টাকার জন্য যাবেন, ফ্র্যাঞ্চাইজি টাকা দেয় না, বোর্ডকেও টাকা দেয় না, প্লেয়ারদেরকেও টাকা দেয় না, তা আপনি তো বিপিএলের অভিভাবক। আমাদের তো ফ্র্যাঞ্চাইজি সিলেকশনটা রং ছিল, যে কারণে আমাদের মানে ফ্র্যাঞ্চাইজিদের পিছিয়ে দৌড়াতে হয়েছে।
আগামীতে আমরা মানে তামিম লাস্ট প্রেস কনফারেন্সে যেটা বলেছে খুব স্ট্রিক্টলি বলেছে যে আপনার যদি আপনার ওই ধরনের ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে আমরা করব না। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে একটা প্রপার মডেল দ্বারা করানোর, যে কোনো ইনভেস্টমেন্ট আপনার ব্রেক ইভেন আসে, ROI আসে 5 বছর স্ট্যান্ডার্ড। আমরা একটা বিজনেস মডেল যদি কোনো প্রপার বিজনেস হাউসকে শো করতে পারি যে দিস ইজ দ্য রেভিনিউ শেয়ারিং প্রসেস, এইটা এইভাবে গ্রাউন্ডস রাইট আনবো আমরা, মিডিয়া রাইটস ভ্যালুয়েশন বাড়াবো আমরা, এইভাবে 5 বছর পরে আপনার ব্রেক ইভেন। মানে বিসিবির মানে আর্নিং কিভাবে আসবে এবং ফ্র্যাঞ্চাইজিদের আর্নিং কিভাবে আসবে, ফ্র্যাঞ্চাইজিদের আর্নিং ছাড়া কেন আসবে। আমি 5 বছর পরে একটা ফ্র্যাঞ্চাইজির প্রফিট যদি না দেখাতে পারি, বা 5 বছর 6 বছর পরে যদি আমি একটা মানে রেভিনিউ জেনারেশন যদি আমি পাথওয়েটা না দেখাতে পারি, তাকে কনভিন্স না করতে পারি, ভালো ফ্র্যাঞ্চাইজি কেন আসবে? সেটা দেখানোর জি, মানে আপনাদের এই যে বললেন দেখানোর এরকম দেখানোর কিন্তু গল্প আমি এর আগেও শুনছি, এবং এর জন্য একটা বড় কোম্পানিকে হায়ার করলো আইএমজিটা ছিল বুলবুল ভাই টেনিয়রে যখন আমি ছিলাম, মাহবানাম আঙ্কেল ছিলেন, তো আমাদের লাস্টের সময়টা তাদের সাথে নেগোসিয়েশন শুরু, বাট ওই নেগোসিয়েশনটা খুব স্লো যাচ্ছিল। হয় একটা জায়গায় আমরা মানছি না, একটা জায়গায় তারা মানছে না। বাট ডু ইউ থিংক দ্যাট আইএমজি টাইপ মানে ইউ ক্যান কোলাবোরেট উইথ আইএমজি? অবশ্যই করতে পারি। এখন আমরা কোন ওয়েতে চিন্তা করছি বিপিএল এর প্রোগ্রেসটা, ওইটার উপরে ডিপেন্ড করে। আমরা আবারও কিছু কনসালটেন্সি ফার্মের সাথে কথা বলতে পারি, আবার নতুন করে পুরো জিনিসটা টেবিলে নিয়ে আসতে পারি। কিন্তু একটা কি এটার সাথে এটা সম্পৃক্ত না যে যেহেতু আপনি একটা বিজনেস ম্যান, যে আর্থসামাজিক অবস্থা, বিপিএল এর আর্থসামাজিক অবস্থা কিন্তু আইপিএল এর আর্থসামাজিক অবস্থার সাথে মানানসই না। না, এটা কম্পেয়ার করাটাও ঠিক হবে, কম্পেয়ার করা ঠিক হবে না। ইনফ্যাক্ট বিপিএল এর আর্থসামাজিক অবস্থা বাংলা পৃথিবীর কোনো ফ্র্যাঞ্চাইজি দিকের সাথে আর্থসামাজিক অবস্থাতে মানায় না। মানে আমরা যে টাকা ইনভেস্টমেন্টে যাচ্ছি, যেটাকে ওইটা আসলে পৃথিবীর কোনো ফ্র্যাঞ্চাইজি এত মানে লো গ্রেড ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে না। হ্যাঁ, মানে কোট আন কোটের পয়সার জন্য, মানে পয়সা ওয়াইজ। মানে আইএমজি বা এরা তো একটা বড় রকি মানে এরা তো সব কিছু চিন্তা করছে এটা বিগ ওয়ে। মানে আপনার জন্য বিপিএলকে মানে বাংলা এখন ধরেন আমি আইএমজি আসছি যখন, আমি আপনাকে বলি জাস্ট শেয়ারিং অ্যান এক্সপিরিয়েন্স, একজন ফ্র্যাঞ্চাইজি ওনার আমাকে বলতেছে যে আইএমজি আসছে, তারা যেটা বলছে এটা আসলে বাংলাদেশের জন্য সম্ভব না। মানে জাস্ট হি ওয়াজ জাস্ট সেইং, মানে তার কনসেপ্ট, সে হয়তো খুব ভালো কনসেপ্ট নিয়ে আসছে, বাট দ্যাট ইজ নট ভেরি মাচ অ্যাটিউন উইথ বাংলাদেশ মানে ইকোনমি। এখন এই জিনিসটা কি একটা বড় ব্যাপার যায় যে সকল কনসালটেন্সি ফার্ম থেকে নেবেন? না, আপনার কেউ যখন আপনার কোনো কনসালটেন্সি ফার্ম যে দেশে যায়, যে রিজনে যায়, ওই রিজন অনুযায়ী মানে ওইখানকার মার্কেট পার্সপেক্টিভ বিবেচনা করেই তারা একটা প্ল্যান দেয়, এবং আমাদেরও ওইটা বুঝে নিতে হবে যে তারা কোনো কিছু মানে ওভার হাইপ করছে কিনা। তো ওর জন্যই তো আমরা এখানে বসা, বিপিএল গভর্নিং কাউন্সিলে আমরা যারা থাকবো। সো আমার মনে হয় আইএমজি হোক বা যে কোনো কনসালটেন্সি ফার্মই হোক, মার্কেট রিসার্চ করেই তারা একটা প্ল্যান দিবে। বিপিএল এর তো আরও একটা জিনিস, বিপিএল এর সাথে মানে বিপিএল আয়নাই বলা হয় তাকে, সেটা ফিক্সিং। মানে বিপিএলকে যদি আপনি কোনো আয়নার সামনে আনেন, তাহলে ওইটা হলো তার, ওই আয়না থেকে যদি আপনি কিছু দেখেন তাহলে ওকে ফিক্সিং। এমন একটা বিপিএল আমার মনে হয় না আমি কভার করছি যেখানে ফিক্সিংয়ের কোনো গন্ধ নেই। এই বিপিএলের তাও ফিক্সিংয়ের জন্য আপনারা শাস্তি দিলেন, আরও হয়তো বা কিছু কাজ চলছে। বিপিএলের ফিক্সিং রোজে আসলে আপনাদের মানে এটা কীরকম হবে? আমরা ডিরেক্ট আমাদের একটু খরচ বেশি হলেও মানে আমার সাজেশন হবে, মানে আমার ওপিনিয়ন হবে যে আমরা আইসিসির ইন্টিগ্রিটি টিমের হেল্প নিই। আমি চেষ্টা করব এবং আমাদের লোকাল প্রশাসনেরও আমরা সহযোগিতা কামনা করব আর কি। যদি আগামী বিপিএলটা এই বছরে হোক বা পরের বছর হোক, খেলা মাঠে যাওয়ার আগে আমরা এই দুইটা এনশিওর করেই মাঠে যাব। বাংলাদেশে বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার ছেলে আপনাদের বোর্ডে আছেন, জি ইব্রাহিম, তিনি এই ডেলি ক্রিকেটের একটা শোতে বলছেন যে প্রয়োজন হলে ওয়াই নট যে আমরা ফিক্সিংটাকে একটা ক্রিমিনাল অফেন্স। মানে আমি শুনেছি ওটা, মানে এটা ভেরি গুড একটা, মানে ইউ থিঙ্ক দ্যাট এরকম একটা কোনো ড্রাস্টিক মুভ নিতে হবে, মানে যেটা যেই জিনিসটা আর কি মানুষের চোখে যারা ভয়টা আনতে হবে ফিক্সারদের, মানে যারাই ফিক্সিংয়ের মতো একটা সুন্দর ইয়েকে নিজেকে মানে ছপে দিয়েছেন, তাদের মধ্যে ভয়টা আনতে হবে যে মানে আমি ধরা খেলে কিন্তু আমার জেল, আমি ধরা খেলে কিন্তু আমার একটা বাজে মানে। এখন ফিক্সিং হলে কী হচ্ছে, ব্যান, অ্যাট বেস্ট ব্যান, এবং যারা এবার ব্যান হলো তাদের আর ক্রিকেট ক্যারিয়ার কতদূর আছে আমি ঠিক জানি না।
মানে ক্রিকেটার যারা ব্যান হয়েছে, হ্যাঁ অবশ্য আপনার দু একজন খুব বড় মাপের ইয়ে থেকে ব্যান করছেন, বাট সিক্সিংটাকে মানুষের মধ্যে, ধরেন আমি একটা মানে নিজের আমার বিশ্বাস, আমার যদি ভুল না হয়, আশরাফুল যেবার ধরা পড়লেন তারপর থেকে কিন্তু বিপিএলটা খুব ক্লিন গেছে, কারণ প্লেয়ারদের মধ্যে ভয় হয়ে গেছিল। আশরাফুল মাহমুদ প্লেয়ার 8 বছর ব্যান হয়ে গেছে, 5 বছর পরবর্তীতে 5 বছর হয়েছে, মানে এই ধরনের একটা ভয়ভীতিরও কিছু দেখানো কি প্রয়োজন মনে করেন? মানে এই যেমন আপনি বলেন, এর আগে কেউ বলে না যে প্রশাসনিক লোককে দরকার হলে ইনক্লুড করবো। প্রশাসনিক লোক ইনক্লুড করা মানে কি? দ্যাট আপনার কিন্তু সব কিছুই কিন্তু উইল গেট ইন টু দ্যাট পজিশন দ্যাট ইউর এনি ফল্ট, মানে আমরা এটাকে খুবই মানে বাজেভাবেই হ্যান্ডেল করবো, বাজেভাবে ইন দ্য সেন্স যে খুবই কঠোরভাবে, হ্যাঁ স্ট্রিক্টলি আর কি, মানে হ্যাঁ এটা কি মনে করেন যে মানে ইফনেসি, কারণ বাংলাদেশের লতে আপনি যদি, আমি একটু শেষ করি, বাংলাদেশের লতে আপনি কিন্তু দেখবেন প্রতি বছর যতগুলো বিপিএল হয় দেখা যায় 7 জন মানুষ আটক হয়েছে পূর্ব গ্যালারি থেকে, হ্যাঁ 6 জন মানুষ আটক হয়েছে ওই গ্যালারি থেকে। আমাদের চ্যানেলে যারা কাজ করছেন, আমাদের চ্যানেল যারা আছেন তারা সবাই ধরে যান ওই ছবিগুলো নিতে, আমরা ছবিগুলো নিই, ছবিগুলো নিয়ে পরে পরদিন কি জানা হয় জানেন তো, তাদেরকে একটা মুসলেখা দিয়ে ছেড়ে দিছি, বিকজ উই ক্যানট, আপনার লই পারমিট করে না কাউকে আটকে রাখার। সো এইসব ক্ষেত্রে কি মানে, এবং মোর সো গ্যামলিংয়ের কিন্তু নতুন ল আসতেছে বাংলাদেশে, গ্যামলিং অ্যাক্ট উইল বি রিডিফাইন্ড, মানে অ্যাকর্ডিং টু মানে মিনিস্টার সালাউদ্দিন আহমেদ। সো এটা আমাদের অনেক হেল্প করবে যদি এটা অ্যাকচুয়ালি আপনার ইমপ্লিমেন্ট করা হয়, এটা আমাদের ফিক্সিং বন্ধ করতে অনেক হেল্প করবে। আর আপনি যেটা বললেন যে এই বছর যেরকম আপনার বেশ কয়েকজনকে সাসপেনশন বা একটা ট্রাইব্যুনালের সামনে আমরা দাঁড়া করালাম যে তাদের একটা শাস্তি হবে, এনাফ এভিডেন্স ইন্টিগ্রিটি ইউনিট পেয়েছে, তো এইটাতে হবে কি আমাদের অন্যান্য প্লেয়ারদের প্রোটেকশনের জন্যই এটা প্রয়োজন, মানে শাস্তিটা হওয়া, তো তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমারও এটা হতে পারে। তো আমি মনে করি যে এরকম ওভারলুক না করে আপনার যদি এনাফ প্রপার এভিডেন্স থাকে ওই ব্যক্তিটার এগেনস্টে শাস্তি নিয়ে নেওয়া হোক। কিন্তু আমার এই সাথে কিন্তু একটা কথা বলি, কালকে যদি বাংলাদেশের ম্যাচটা আমরা দেখে থাকি, অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ জিতালো হচ্ছে গিয়ে মোসাদ্দেক হোসেন। জি, আমির হোসেন বুলবুল কিন্তু তাকে বিপিএল দেয় নাই। আমি মনে করি এটা কোনোভাবেই সেন্স মেক করে না, কারণ আনটিল হি ইজ প্রুভেন গিলটি, মানে ওয়াই হি ওয়াজ বার্ড ফ্রম প্লেইং দ্য বিপিএল, মানে এটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকেপেবিলিটি, এই ডিসিশনটা ওই যে 9 জন প্লেয়ার যাদেরকে খেলতে দেওয়া হলো না বিপিএল, এক্স্যাক্টলি, এটা আমি না এবং খেলতে দেওয়া হলো না, এটা তাদের একটা টাকা পয়সা একটা বড়, বাট তাদের যে সোশ্যাল হিউমিলেশনের উপর দিয়ে গেল, এটা তাদের সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে। কারণ আপনার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে অন্যান্য জায়গায় খেলছে, হ্যাঁ বিসিএল, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ সব জায়গায় খেলছে, বিপিএল এ খেলতে পারবে না। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাট অল। ওরা যদি প্রুভেন হয়ে থাকতো তাহলে খেলতেও নাই, তাহলে সব জায়গা থেকে ব্যান বা একটা ট্রাইব্যুনালের সামনে দাঁড়া করানো, ওইখানে ট্রাইব্যুনাল ডিসাইড করতো যে শাস্তিটা কত দিনের হতে পারে বা কি হতে পারে। হ্যাঁ মানে মনে করেন না যে মোসাদ্দেকের জন্য মানে এটা ডেফিনেটলি একটা সোশ্যাল হ্যারাসমেন্ট এবং এটা অন্যায় হয়েছে। মোসাদ্দেক তো আপনার খুব কাছের হওয়ার কথা, বিং আ বনি প্লেয়ার না, অবশ্যই না, এখন জাস্ট আমার সাথে সবাই আমার কাছে, না সেটা সবাই কাছের, আবারও অনেক খেলা আছে, ওটা নিয়ে আপনার ইয়ে কি, লিগ তো সামনে, জাস্ট এইটা যখন প্রচার হবে তারপর দিনে আবারও অনেক খেলা, মানে সাপোর্ট করবো বাইরে থেকে, যে খেলা দেখতে পারবো কিনা আমি জানি না, বাট 12 তারিখ খেলা, 12 তারিখ খেলা, আশা রাখি জিতবো। না খুব একটা মজার জিনিস দেখেন, মানে এটা কিন্তু মানে সাম্যের কথা বলে যে আপনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং মডার্ন থেকে যে ভদ্রলোক এসছেন তিনি কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি, মানে এটা একটা ভ্রাতৃত্বের যে ক্রিকেট উন্নয়নের জন্য আবনি মডার্নও ক্যান কোলাবোরেট টুগেদার। আমার মনে হয় প্রেসিডেন্ট এই বিবেচনাটা এইভাবে এনেছে যে যেহেতু ফাহিম সিনহার চেয়ারম্যান আবহানী মাসুদুজ্জামান মোহাম্মদান দেখে আনে নাই, যেহেতু মাসুদুজ্জামান আপনার মার্কেটিং ডিপার্টমেন্টটা পেয়েছে এবং কমন লোকজন বিপিএল আর মার্কেটিং দেখে, একই ব্যক্তি থাকুক। আচ্ছা নট বিকজ অফ মোহাম্মদান, অফকোর্স। ওকে এবার লাস্ট মানে যাচ্ছে যে এই বোর্ডটা হলো, যে বোর্ডটা আপনার বোর্ড নিয়ে, আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে, আপনি বলা হচ্ছে যে এমন কোনো বোর্ড নেই যে বোর্ডে ছিলেন না, মানে অ্যাপার্ট ফ্রম বুলভার বোর্ড। না, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য, এটা আমার আনসার আছে।
when did the last time you মানে কোন এক জায়গায় গেছেন যেখানে আপনি আনসার চান? আপনার ব্যাপারে বলা হয় দ্য মোস্ট ম্যাথমেটিক্যাল পারসন মানে গোয়িং ফরওয়ার্ড। আমি আনসার নিশ্চয়ই আছে। আমি জানতে চাচ্ছি যে এই যে আপনার ব্যাপারে একটা মানে প্রচলিত ধারণা আছে, সব বোর্ডে আছে, সবখানে আছে, সব কিছু, মানে হাউ ডু ইউ এক্সপ্লেন দিস? আমি তো বুলবুল ভাইয়ের বোর্ডে ছিলাম না তো। না, বলে বলেছেন, আমি বলছি আমি একটা টেনিয়র ছিলাম 2012-তে নাজমুল হাসান পাপনের সময় আমি ইলেক্টেড হয়ে আসছি এবং ওই টেনিয়রটা আমি শেষ করেছি এবং 2জন প্রেসিডেন্টই কিন্তু তখনকার অ্যাডভাইজার চেঞ্জ করেছে। তো মানে বোর্ড ডিরেক্টরসদের চেঞ্জ করে নাই, যারা থাকতে চায়নি তারা রিজাইন করেছে। আমার কাজ করার জন্য পিসিবির ভালোর জন্য থাকা প্রয়োজন ছিল দেখে আমি থেকেছিলাম এবং পরবর্তী প্রেসিডেন্ট যদি অ্যাকচুয়ালি বলেন নির্বাচিত হয়ে আসার জন্য যে উদ্দেশ্য নিয়ে ইলেকশন করেছিল বুলবুল ভাই, ওই বোর্ডে তো আমি থাকিনি, আমি তো ভিডিও করে বের হয়ে আসছি। আমি সবার সাথে থাকলাম কেমন? তাহলে আপনি বলছেন আপনি খালি থাকছেন আমার টেনিয়রে, ওখানে প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। মানে ফারুক ভাই অ্যাজ এ প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে? জি। ও আচ্ছা, মানে ইউ হ্যাভ কমপ্লিট অনলি ওয়ান টেনিয়র, তার মানে আপনার। আমি একটা টেনিয়র কমপ্লিট করেছি। ফারুক ভাইয়ের সাথে থাকলেন? হ্যাঁ, ফারুক ভাইয়ের সাথে থাকলেন? ফারুক ভাইয়ের সাথে থাকলেন তো, ফারুক ভাই বোর্ডে থাকলেন তো, বিকজ দ্য প্রেসিডেন্ট ওয়াজ চেঞ্জ, বাট কোনো ইলেক্টেড বডি আসে না। ফারুক ভাই দায়িত্ব পেয়েছিল এনএসসির মাধ্যমে, সেখানে নট ফারুক আহমেদস বোর্ড, ইট ওয়াজ পাপন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইট ওয়াজ পাপনস বোর্ড। হ্যাঁ, এবং ওই বোর্ডটারই তো আবার টেনিয়র হলো বুলবুল ভাই, তো তাহলে ওই বোর্ডটারই একটা ছিল, এক্সটেন্ডেড ভার্সন ছিল, দেন লেটার হি গট ইলেক্টেড। তার মানে আপনি আসলে বেসিক্যালি সব বোর্ডের মানুষ না বলতে? না, আমার একটা ব্রেক আছে মাঝখানে। একটা ব্রেক আছে না? ওকে, ঠিক। আর এই যে এই কথা মানে ইউ হ্যাভ সিন বাংলাদেশ ক্রিকেট আপসাইড ডাউন, মানে অনেকদিন ধরে দেখতেছেন। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ বাংলাদেশ ক্রিকেট, মানে ফ্রম মার্কেটিং পয়েন্ট অফ ভিউ? আমরা কেন বাংলাদেশ ক্রিকেট, আপনার ওষুধ তো আপনি 5 টাকার ওষুধ 17 টাকা বেচতে পারেন, মানে সাপোজ, মানে বলতেছি, আর 17 টাকা না, সরি 5 টাকা 7 টাকা বেচতে পারেন, মানে বেটার মার্কেটিং, বেটার প্রোডাক্ট, বেটার, ভালো মোড়ক, ভালো সুন্দর জিনিস। বাট ওয়াই উই ক্যানট মার্কেট ক্রিকেট? মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ক্রিকেটটাকে অ্যাজ আ পণ্য মার্কেট করতে পারি না? মানে ওয়ার ডু উই অ্যাকচুয়ালি ল্যাক? আমাদের মার্কেটিং একটা উইকনেস ছিল, আমরা খালি ন্যাশনাল টিমের উপর ফোকাসড, আমরা অন্যান্য দিকে একটু ডিফোকাসড হয়ে গেছি। যেমন ন্যাশনাল টিম এবং বিপিএলই ছিল আপনার বিসিবির সবচেয়ে বড় 2টা প্রোডাক্ট। তো এইখানে আপনার অনেকগুলা স্কোপ আছে, আপনার অনেক প্রোডাক্ট ক্রিয়েট করা এবং অনেক জায়গা এক্সপ্লোর করার সুযোগ আছে, যেটা হয়তো বিগত সময়ে বিভিন্ন কারণে হয় নাই। তো ওইটা চ্যালেঞ্জ হবে, বাট আমরা কিছু ওইখান থেকে কিছু বের করেও নিয়ে আসতে পারবো। তো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে এখনও নট ইয়েট আইডেন্টিফাইড। আমি মনে করি যে আমাদের প্রগ্রেস করাটা খুব চ্যালেঞ্জিং না, এটা জাস্ট একটা ভালো সৎ উদ্দেশ্য এবং একটা গুড টিম ওয়ার্ক বোর্ড ডিরেক্টরসদের মধ্যে থাকলেই আমার মনে হয় খুব ইজিলি আমরা এগিয়ে যাব। তবে আমি সাংবাদিকতা যখন থেকে শুরু করি, তখন যারা খুব সিনিয়র সাংবাদিক ছিলেন তাদের এখনও কেউ এখনও বেঁচে আছেন, যারা এখন বলেন, এবং আমি নিজেও সিনিয়র হওয়ার পরে বলি যে আই মাইট ডাই, মানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2টো জিনিস কখনো হবে না। একটা হচ্ছে গিয়ে গঠনতন্ত্র সংশোধন, মানে জাস্টিক বড়োভাবে গঠনতন্ত্র সংশোধন, আর একটা রিজিওনাল ক্রিকেট। এটা কি আসলে আমার মৃত্যুর আগে দেখে যেতে পারবো? এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন, হয়তো এটা মিস করে গেছি, বাট রিজিওনাল কমিটি গঠন করে আমাদের রিজিওনাল লিগগুলোকে চালু করানোটা একটা চ্যালেঞ্জ, কারণ ওই স্পেসিফিক রিজনগুলোতে একটা ফান্ডিংয়ের ব্যাপার থাকে। তো আমরা এই ক্ষেত্রে আপনার বিসিবি কিছু কন্ট্রিবিউট করবে, এনএসসির কাছে আমরা যাব কিছু সহযোগিতা চাওয়ার জন্য, জেলা ক্রীড়া সংস্থাকে আরেকটু যদি এম্পাওয়ার করে আপনার আরেকটু তাদের বাজেট বাড়ানো হয়, এইটাও হয়তো সদুদ্দেশ্য, যেটা বললাম, যদি সদুদ্দেশ্য এবং ভালো টিম ওয়ার্ক থাকে এগুলো আমার বিশ্বাস হয়ে যাবে। না, সদুদ্দেশ্য টিম ওয়ার্ক আপনি কিন্তু রিজিওনাল ক্রিকেট করতে পারবেন, কিন্তু কোন জিনিসটা বিসিবি গঠনতন্ত্র সংশোধনের সবচেয়ে বড় অন্তরায়? আপনার কি মনে হয় ইগো ক্ল্যাশ? মানে আমি একটু করে একটু ভেঙে বলি, একটা পক্ষ মনে করে যে ফাইম সিনা বা তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র চেঞ্জ করতে চায় না। ফাইম সিনা কারা? মানে ফাইম সিনা থেকে ক্লাব ঢাকা থেকে সব কিছু তারা কন্ট্রোল করতে চায়, তাই তারা গঠনতন্ত্র চেঞ্জ করতে চায়। আপনার ক্লাব থেকে তো আছে 76 জন,
জেলা বিভাগ থেকে এবং ক্যাটাগরি 3 থেকে হচ্ছে বাকি কাউন্সিলর্স। বাট আপনাদের কাছে ক্ষমতা, আমাদের কোন ক্ষমতায় আমরা কাউন্সিলরশিপ দিলাম আপনার বিভিন্ন জেলা বিভাগে? ওই কাউন্সিলরদের তো উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, আমরা বেশিরভাগ কাউন্সিলরদেরকে চিনিও না। তো তাদেরকে আমরা কিভাবে প্রভাবিত করব? ওখানে মেজরিটি চলে গেল না। তো এখন ফেয়ার একটা ডিসিশন আপনি পাবেন যখন মেজরিটি একটাতে হ্যাঁ মানে এজিএম করা কি মানে এজিএম এর মধ্যেই হবে, এজিএম এর মধ্যে। আর একটা জিনিস কি যে এজিএমটা কি এরকম হবে যে 4 বছর পর পর এজিএম নাকি মানে রেগুলার এজিএম? প্রতি বছর হইতে হবে। মানে এটা প্রতি বছর এজিএমটা কি আসলে মানে এটা আপনাদের প্রায়োরিটি লিস্টে থাকবে? 100% এটা না, আগে তো আমার এজিএম দেখতাম একটা ইলেকশন হতো, তারপর আবার 4 বছর আপনার যেই টেনিউর আপনি ছিলেন আর কি, ওই টেনিউর 3 বছর পর আবার একটা এজিএম হতো। না, আমি থাকা অবস্থায় আমি 3টা এজিএম পেয়েছি। হ্যাঁ, তা আপনি ছিলেন 12 বছর। আমি 4 বছর ছিলাম। কোথায়? পাপন বাড়িতে? হ্যাঁ, 3টা টেনিউর। আমি 3টা না 2টা ব্যাচ? দুইটা ব্যাচ। হ্যাঁ, 2টা। সেটাই। আচ্ছা, মানে আমি বলছি এজিএম করে মানে আপনাকে গঠনতন্ত্র চেঞ্জ, মানে ধরেন যেই সুপারিশ না মালাটা আপনার এই তদন্ত কমিটির যে প্রশ্ন আপনার সামনে আমি টাইমিং বেলকে করছিলাম, যে সুপারিশ মালাটা তদন্ত কমিটি টাইমিং বলতেই ইয়ে যে হ্যাঁ উই ক্যান অলওয়েজ ডু ইট, মানে যে সুপারিশ মালাটা দিয়েছে তার অনেকগুলো জিনিস আমি মোটামুটি একটা ধারণা পাইছি যে এই সুপারিশ মালায় কী কী আছে, যেগুলো আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে। মানে আপনারা কি আপনাদের চ্যানেলে ওগুলোকে অন্তত মানে কনসিডারেশন আনার চিন্তা করবেন, মানে সুপারিশগুলোকে একবার দেখার চিন্তা করবেন, নাকি ওগুলো ওই যে আমাদের দেশেই এমন হয়েছে যে একজন বিদেশি কোচ আসছিল অস্ট্রেলিয়ান, নামটা রস টার্নার, একটা অনেক বড় সুপারিশ মানে দিয়ে গেছিলো, 2 কোটি টাকার মতো খরচ হয়েছিল, ওইটার কিন্তু মানে আলোর মুখ দেখেনি। কারণ এইটাতে এই তদন্ত কমিটির সুপারিশ মানে আপনার টাকা দেওয়া লাগে না, বাট ওই সুপারিশ থেকে আলোর মুখ দেখবে। এখানে যদি আমাদের সুপারিশগুলো যদি আমাদের কাছে মনে হয় যে এটা প্লেস করা উচিত এজিএমে, আমরা বোর্ডে আমাদের তো একটা ডিসকাশন হবেই, আমরা যে গঠনতন্ত্রে কোন পরিবর্তনগুলো আনতে চাই, আমাদের কাছে যেগুলো মনে হবে বা একটা গ্রুপের কাছে যেগুলো মনে হবে সব কিছুই আনা হবে। এখন মেজরিটি ডিসাইড করবে, আমরা এটা কাউন্সিলরদের উপর ছেড়ে দেবো এজিএমে। লাস্ট 2 কোয়েশ্চেন। আপনি এই বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, জনশ্রুতি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে পাওয়ারফুল মানুষ বলে আপনাকে ভাইস প্রেসিডেন্ট করেছে, কথা কি ঠিক? আরেকবার যদি একটু বলতেন। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, জনশ্রুতি যে ফাইনসিনা হোল্ডস দ্য বিগেস্ট পাওয়ার আফটার তামিম ইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্যাটস ওয়াই হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট, ইজ ইট রাইট? আপনি কি মনে করেন? আমার সাথে তো করেন না, আমি মনে করি না, বাট ইউ হ্যাড লট অফ ক্লাবস। আপনি তো ইনার সার্কেলের লোক, আপনি যেটা মনে করেন ওটাই রাইট। না, আমি এটার উত্তর না, বাট আমি বলছি যে আপনি মানে আপনাকে যেভাবে ধারণা করা হচ্ছে দিস ভাইস প্রেসিডেন্ট গেটিং দিস ভাইস প্রেসিডেন্ট, মানে একটা নেগেটিভ জিনিস কি মানুষ মানে এটা পাবলিক পারসেপশন, আমি বলছি পারসেপশনটা তো মিডিয়ার দ্বারাই ক্রিয়েট করা, যেটা হয়তো মিডিয়ার মধ্যেও তো গ্রুপস আছে, একটা পক্ষ হয়তো চেষ্টা করেছে আমাকে ওইভাবে পোট্রে করানোর। হ্যাঁ, এবং সেই পক্ষ তো অনেকদিন ধরে চেষ্টা করছে। এদের ব্যাপারে আপনার এটা কি থাকে, মানে যে পক্ষটা আপনাকে সবসময় মানে একটা হেনস্থা, যেমন এই যে যেমন আমি যে প্রশ্ন করলাম এটাও কিন্তু পারসেপশন থেকে যে আপনি সব বোর্ডেই থাকেন, বিকজ আমি যখন আসতেছিলাম আপনাকে রিসার্চ ওয়ার্ক আমরা যখন করতে থাকি তখন দেখতে থাকি যে কি স্টোরিজ আপনি, আপনারও মাথায় ঢুকে আছে আমি সব প্রেসিডেন্টের সাথে ছিলাম, 3 জন প্রেসিডেন্টের সাথে ছিলাম। হ্যাঁ, বিকজ পারসেপশনটা ক্রিয়েট হয়ে গেছে। আমার যে একটা টেনিয়ার এটা আপনার মাথা থেকে চলে গেছে। এক্স্যাক্টলি, কারণ পারসেপশনটা ওইভাবে ক্রিয়েট করতে পারছে। দ্যাটস আমার তো ফেলিয়ার, মানে অ্যাজ আ জার্নালিস্ট আমি মনে করি আমার ফেলিয়ার, বাট যিনি একটা পাঠক, যিনি বাংলাদেশ ক্রিকেটটাকে দূর থেকে দেখতেছেন, উনি কিন্তু ওনার কাছে কিন্তু এত কিছু মনে থাকার কথা না, ওনার কাছে লেটেস্ট পারসেপশনটাই উড অলওয়েজ গোয়িং টু হিজ হেড। রাইট। সো দিস পারসেপশন মানে ডু ইউ ফিল দ্যাট একটা হতে হয় যে আপনি যে ভাই আমি এইসব পারসেপশন তো ক্লিয়ার করতে পারবো না, আই ক্যানট ক্লিয়ার পিপলস পারসেপশন, এটা তো আমি ক্লিয়ার অ্যাকচুয়ালি করতে পারবো না, কিভাবে সম্ভব এটা বলেন? মানে একটা পক্ষ যদি আপনার মানে একটা পক্ষ তো আপনাকে সারা মানে যখনই এই বোর্ডটা চেঞ্জ হলো তার পর থেকে একটা পক্ষ আপনার পিছনে কিন্তু কম বেশি ইন ওয়ান ওয়ে অর দ্য আদার ছিল, অ্যান্ড ইউ নো দ্য ভেরি ওয়েল, যাদের ব্যাপারেই বলতেছে আর কি। এবং তাদের সাথে আপনি কিন্তু মানে নট ফর এনি অন এনি গেম, মানে আমার কাছে আমি তো যেহেতু আপনি বলছেন ইনার সার্কেলের লোক, যদি ইনার সার্কেলের লোক হয়ে থেকে তাদের নিশ্চয়ই খবরে পাইছি, খবরে আমি কোনোদিন খবর পাইনি যে আপনি কাউকে ডেকে বলছেন যে আপনি আমার নামে এটা করলেন কেন, বা আপনি আমার নামে এটা বললেন কেন, বা আপনি আমার নামে এই ভিডিওটা বানাইছেন কেন, বা আপনি আমার জন্য ওটা করছেন কেন, যেটা আপনাদের আরও অন্যান্য অনেক করে মানে না। কারণ আমি যদি আমার মধ্যে যদি ডাউট থাকতো তাহলে আমি গিয়ে জিজ্ঞেস করতাম, কারণ আমি জানি ওই যে ব্যক্তি নিউজটা করছে সেও জানে যে এটা আমার দ্বারা সম্ভব না, তো আমার তাকে গিয়ে এটা প্রশ্ন করার কোনো মানেই হয় না। আমার সাথে কথাও বলতে চেয়েছে, আমি জানি এটা আননেসেসারি, আমি এটা ক্ল্যারিফাই করব, ওই আমার ভয়েসটা নিয়েও এখানে
আর একটু রসাবে জিনিসটা। সো আই জাস্ট লেট ইট হ্যাপেন। Living behavior perception. Going forward 4 years down the line, where do you want to see Finecina as an organizer? আমি নিজেকে As an organizer, I mean that মানে আপনার জন্য কি সবচেয়ে স্যাটিসফাইং জিনিস হবে যদি ইফ ইউ ক্যান হোল্ড আ 10-term ফ্রি বিপিএল? আমার জন্য মানে আমার গোল হবে হচ্ছে বিপিএলটাকে ক্লিন করা, বিপিএলটা যেন প্রপার মানে একটা জাস্টিফাইড জায়গায় যেতে পারে, মানে বিপিএলের যে স্কোপ আছে, অপরচুনিটি, ওই জায়গাটা যেন আমি রিচ করে দিতে পারি উইথ দ্য হেল্প অফ আদার্স। আর ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে আমরা সব কিছুই করি ন্যাশনাল টিমের পারফরমেন্সের জন্য, ন্যাশনাল টিমের অ্যাচিভমেন্টসের জন্য। যেটা বিল্ডিং গ্রাউন্ড আপনারই, ন্যাশনাল টিমের অ্যাচিভমেন্ট কিন্তু হবে আপনার বিল্ডিং গ্রাউন্ড থেকে, বিকজ আপনার গেম ডেভেলপমেন্ট থেকে প্লেয়ার আসলে তো ন্যাশনাল টিমে যাবে। হ্যাঁ, মানে অবশ্যই এটা একটা মানে যেহেতু এটা পার্ট অফ দ্য প্রসেস, বাট মানে আমার জন্য পার্সোনালি নিজেকে আমি কোনো জায়গায় দেখি না। আমি দেখতে চাই যেটা, ওইটাই আমার স্যাটিসফ্যাকশন, যেটা বাংলাদেশ ক্রিকেট একটা আইসিসি ইভেন্ট জিতুক, ওয়ার্ল্ড কাপ জিতুক, অ্যাটলিস্ট আমরা ওই মানে ওই ট্র্যাকটা যেন ঠিক করে দিয়ে যেতে পারি আমরা নিজেরা 4 বছরের মধ্যে এটা অ্যাচিভ না করতে পারলেও। তবে তামিম ইকবালকে কিন্তু আপনি ক্রিকেটার হিসেবে দেখছিলেন, অ্যাজ এ ক্রিকেটার দেখছিলেন। অ্যাজ এ ক্রিকেটার তামিম ইকবালের বাংলাদেশে যদি ধরা হয় ওয়ান দ্য মোস্ট ইমোশনাল ক্রিকেটার অফ বাংলাদেশ অফ অল টাইম, কান্না কাটি অনেক কিছু। টু থিঙ্ক দ্যাট নাও ডেজ হি, মানে আমি তাকে প্রশ্ন করছিলাম, সে আমাকে বলছিল যে আই এম গেটিং বেটার, আই উইল গেট বেটার। ডু ইউ থিঙ্ক দ্যাট নাও ডেজ হি ক্যান কন্ট্রোল হিজ ইমোশনস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে? ওর প্লেয়িং লাইফে ও কেমন ছিল আমি খুব ক্লোজলি আমি দেখছি আপনি দেখেছেন। আমি এখন যেটা বুঝি, হি আন্ডারস্ট্যান্ডস দ্য ভ্যালু অফ দ্য চেয়ার অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ডস দ্য হাউ রেসপন্সিবল হি নিডস টু বি টু গো ফরওয়ার্ড। থিঙ্ক ইউ গট মাই আনসার। Thank you, Fahim bhai. Thank you very much. I think as the board president understands the value of the chair and knows how responsible he needs to go, Bangladesh cricket will go forward. এবং সবচেয়ে ভালো হয় যদি ফাহিম ভাইয়ের সাথে সামনে আমি আরও একবার বসতে পারি একটা বিপিএলের পরে, যেখানে আমাদের নাসিম আহমেদ কিংবা অন্যান্য প্লেয়ার যারা এই বিপিএলে টাকার জন্য এখন দৌড়াচ্ছে, তারা ফাহিম ভাইকে ফোন করে আর কষ্ট না দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর দিতে দেবেন না? দেন, নাসিম উত্তরটা দেন। না, নাসিমের ব্যাপারটা ক্লিয়ার করলে আমাদের খুব ভালো হতো। নাসিমের ব্যাপারটা উত্তরটা দিয়ে ক্লিয়ার করি যে এই যারা পয়সা পায় নাই গতবার, তাদের সাথে আসলে আপনি কীভাবে তাদেরকে নেগোশিয়েট করবেন? না, একটা ছেলে 25 লাখ টাকা। না, প্রথম জিনিস হচ্ছে আমরা যেটা প্ল্যান করেছি, প্লেয়ারদেরকে আমরা এগ্রিমেন্ট কিভাবে করতে হয়, একটা কন্ট্রাক্ট প্রপারলি কিভাবে করতে হয়, একটা লয়ারের মাধ্যমে এটা তাদেরকে আগে শেখানো। ওর বিপিএল বা এনি ফর্ম্যাট, বিপিএল, হ্যাঁ, ঢাকা প্রিমিয়ার লিগ হতে পারে, ঢাকা প্রিমিয়ার লিগেও তো প্লেয়ারদের পেমেন্ট ইস্যুস হয়। মানে এটাকে ট্রাই পার্টি এগ্রিমেন্টের মতো, মানে বিসিবি উইল অলসো বি পার্ট অফ ইট। অ্যাটলিস্ট যদি মনে করেন আপনার ডিরেক্ট সাইনিং প্লেয়ার যারা আছে, তাদের যদি ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে, তাহলে ওরা একটা ফাইট করার গ্রাউন্ড থাকে। তো আমার সাজেশন এটাই থাকবে, যেহেতু ওর ওর ডিলিংটা হচ্ছে ডিরেক্টলি উইথ দ্য ফ্র্যাঞ্চাইজি, এর জন্য আমাদেরকে ফোন দিয়ে বলে ভাইয়া পারলে একটু হেল্প করেন। তো আমরা আমাদের তরফ থেকে রেডি টু হেল্প হিম এনি টাইম, মানে যে কোনোভাবে। আর নাসুম বা যেসব প্লেয়াররা এইবারও ফ্র্যাঞ্চাইজিতে টাকা পায় না, তাদের তো বোর্ড টাকা দেওয়ার কোনো ইয়ে নেই। না, বোর্ড তো টাকা দিতে পারে না ওইভাবে, বাট আমরা মানে ওই ফ্র্যাঞ্চাইজিতে পরবর্তীবার আপনাদের কাছে আসে, ওই ফ্র্যাঞ্চাইজি নাসুমের ফ্র্যাঞ্চাইজি আসে, উইল আসতেন যে প্লিজ দেখেন কি করা যেতে পারে। না, আমি তাকে বলতেই পারি যদি আপনাদের সাথে এরকম, আপনার সাথে এরকম কোনো এগ্রিমেন্ট থাকে, এটা প্লিজ ক্লিয়ার করে দেন। এটা তাকে রিকোয়েস্ট করতে পারি আমি। হ্যাঁ, ইউ ক্যানট, মানে এটা তো আসলে মানে আপনার যে কথা, মানে বাউন্ড করতে পারেন না, বিকজ দ্যাট এগ্রিমেন্ট ইজ নট ভ্যালিড। যে কাগজ, একটা কাগজে যা লিখলেই হলো না যে 70 লাখ টাকা পাই, 25 লাখ টাকা, এতে তো বেশ কিছু থাকবে। আমি আশা করবো যে আপনার অন্তত ফার্স্ট প্রায়োরিটি আগে দেখেন যে প্লেয়ারদের এগ্রিমেন্টটা, বিপিএল প্লেয়ারদের এগ্রিমেন্টটা, এবং গোয়িং ফরওয়ার্ড আপনি এবং আপনার এই নতুন বোর্ড বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ।